গতকাল পড়িয়েছিলাম সপ্তম অধ্যায় চাহিদা বৃদ্ধিজনিত এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালো আছো। সময়ভিত্তিক মুদ্রাস্ফীতি কাকে বলে? কোনো দেশে শান্তি বিরাজ করলেও উন্নয়ন ব্যয় বরাদ্দের কারণে এবং যুদ্ধ ব্যয় মেটানো বা যুদ্ধ পরবর্তী পুনর্গঠন কাজে অনেক অর্থ ব্যয় করতে হয়। এ ধরনের ব্যয় মুদ্রাস্ফীতি তখন দেখা যায়। এ ধরনের মুদ্রাস্ফীতিকে সময়ভিত্তিক মুদ্রাস্ফীতি বলা হয়। তারপর আওতাভিত্তিক মুদ্রাস্ফীতি, শুধুমাত্র দেশের সীমানায় মুদ্রাস্ফীতি পরিচালিত হলে তাকে জাতীয় মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ শুধুমাত্র দেশের সীমানায় মুদ্রাস্ফীতি পরিচালিত হলে তাকে জাতীয় মুদ্রাস্ফীতি বলে। বিশ্ববাজারে বা ওপিসি যখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে বা যুক্তরাষ্ট্র বা ইউরোপে যখন দাম স্তর বাড়ে তখন সমগ্র বিশ্বে এর প্রভাব দাম স্তর বাড়ে। এটি হলো আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। তাহলে আমরা জানলাম যে শুধু দেশীয় সীমানার মধ্যে মুদ্রাস্ফীতি পরিচালিত হলে তাকে বলা হবে জাতীয় মুদ্রাস্ফীতি। আর আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি কি? তেলের বাজারে যেমন তেলের দাম বৃদ্ধি পেলে যুক্তরাষ্ট্র বা ইউরোপে যখন দাম স্তর বাড়ে তখন সমগ্র বিশ্বেও এই দাম স্তরের উপর প্রভাব পড়ে। এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হয় জাতীয় মুদ্রাস্ফীতি। নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতির দাম স্তর বৃদ্ধির প্রতি সরকার উদাসীন থাকলে, প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করলে তখন তাকে অবাধ মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ যদি দাম স্তর বৃদ্ধি পায়, বৃদ্ধির ফলে যদি সরকার এর প্রতি দমনের প্রতি উদাসীন থাকে, প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করে তখন তাকে অবাধ মুদ্রাস্ফীতি বলা হয়। কিন্তু অনেক সময় সরকার মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য দাম নিয়ন্ত্রণ, রেশন বিতরণ, বিনিময় হার নিয়ন্ত্রণ করেন। এরূপ ব্যবস্থা অবলম্বন থেকে উপলব্ধিকৃত মুদ্রাস্ফীতিকে অবদমিত মুদ্রাস্ফীতি বলা হয়। যেমন সরকার যখন গত বছর পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছিল, আমরা দেখেছি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করেছে সরকার, আমদানি করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, কিন্তু তেমন একটা ফল হয়নি। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করেছি পেঁয়াজের। সেক্ষেত্রে আমাদের দেশীয় বাজারে পেঁয়াজের মুদ্রাস্ফীতি বিরাজ করেছিল। নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি, কেইন্সের মতে পুনর্নিয়োগের পর চাহিদা বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে প্রকৃত মুদ্রাস্ফীতি বলে। কারণ তখন যোগান বাড়ানো যায় না। পুনর্নিয়োগের পূর্বে বিভিন্ন বাধার কারণে কারিগরি দক্ষতা, কাঁচামালের অভাব, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হলে বা অসুবিধা হলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বাধাজনিত মুদ্রাস্ফীতি বলে। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি, দাম স্তর যখন ধীর গতিতে বাড়ে তখন তাকে মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি বলা। অর্থাৎ দাম স্তর যদি ধীর গতিতে বাড়ে তখন তাকে মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি বলা হয়। দাম স্তর যখন হাঁটে বিপদ সংকেত বোঝায় তখন পদসঞ্চারী মুদ্রাস্ফীতি বলে। দাম স্তর যখন দৌড়ায় তখন তাকে উৎফল বা তাকে ক্রমিক নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তাকে ধাবমান এবং যখন অস্বাভাবিক গতিতে লাফিয়ে দাম স্তর হয় তখন তাকে উৎফল মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ অস্বাভাবিকভাবে যদি লাফিয়ে মুদ্রাস্ফীতি বাড়ে, যেমন গত বছর পেঁয়াজের দাম 40 টাকা থেকে 60, 50, তারপর 60 থেকে 120, 240 হয়েছিল। ওটা ছিল লাফিয়ে বৃদ্ধি। ওটাকে আমরা উৎফল মুদ্রাস্ফীতি হিসেবে গণ্য করতে পারি বা বলতে পারি ওটা ছিল উৎফল মুদ্রাস্ফীতি। এবার আমি চিত্র সাহায্যে দেখাবো মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি কীরকম, আর ধাববাদ মুদ্রাস্ফীতি চিত্র কীরকম হবে, উৎফল মুদ্রাস্ফীতির চিত্র কেমন হবে। আঁকা লাগবে চিত্র ভ্রমণ ছোট করে রাখি, দুটো হয় না, খাতাটা এইভাবে ধরে 4টে জায়গা হতো, আর যদি ধরি না এই থাক। আমার ক্লাস শুরু হবে কবে থেকে বলে দিচ্ছে? জুমে ক্লাস হবে, ঘুমাতে পারবো না, দৌড়ান রেখা উঠছে, দৌড়ান রেখা না
সমস্যা নাই, নাম ক দিয়ে দিই, দিতে হবে নাকি? হ্যাঁ, ক দিয়ে খ দিই না, খ দিই, উল্টো পাল্টে যাবে নাকি? খ দিই। একই সময় হয়ে গেল, ফাঁকা একটু বেশি না, ফাঁকা না, এটা ফাঁকাটা একটু বেশি না, কেন উনি ফাঁকাটা একটু বেশি হবে। স্লিপটা নিয়ে আসি, ওইটা স্লিপটা চারটা এমন দিয়ে এসেছিল। পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী আট খাওয়া ভাবমান মুদ্রাস্ফীতি, ভাবমান মুদ্রাস্ফীতি, অতগুলো সুইটটা তো গান্ধীগুলো ছিল, ওই রেখাগুলো না, চাহিদা রেখা দিয়ে নেবে D1 D2 D3 P1 P2 P3 নাকি? P1 P2 P3 P1 P2 P3 এটা হলো আরও খারাপ, এটা হলো ইনফরমেটিভ সিটি। এটা 2 নাম্বার চিত্র না? আসবে সবটা ছোট করে। এবার একটু আগে মুদ্রাস্ফীতি সম্পর্কে আলোচনা করলাম, সময়ভিত্তিক মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি, মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি এবং উলফন মুদ্রাস্ফীতি। ক নম্বর চিত্রে আমরা এঁকেছি মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি। এসএস হচ্ছে অর্থের যোগান রেখা, লম্বক্ষে হচ্ছে ভূমি অক্ষে বা লম্বক্ষে দাম এবং এসএস হচ্ছে যোগান রেখা, D1 D2 হচ্ছে চাহিদা রেখা, D1 আর D2 হচ্ছে চাহিদা রেখা। যে চিত্র অনুযায়ী দেখা যায় দাম স্তর অত্যন্ত ধীর গতিতে বেড়ে বেড়ে দেখা যাচ্ছে যে অর্থের পরিমাণ ধীর গতিতে বাড়ে এবং ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। প্রথম D1 থেকে D2-তে প্রথম দাম স্তর ছিল OP1, এখন OP1 থেকে OP2-তে বৃদ্ধি পেতে ডেল্টা P1, অর্থাৎ দাম স্তরের পরিবর্তন হলো ডেল্টা P1 পরিবর্তন হয়েছে। চাহিদারও পরিবর্তন হলো D1 থেকে D2-তে পরিবর্তিত হয়েছে ক্রমাগত। এভাবে ধীরে ধীরে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে এখানে মৃদু মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি। যেমন এখানে চাহিদা রেখা D1 থেকে D2-তে বৃদ্ধি পেয়েছে, দাম স্তরও OP1 থেকে OP2-তে বৃদ্ধি পেয়েছে। এখানে ধীর গতিতে উন্নীত হয়ে থাকে এবং
খ নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মৃদু মুদ্রাস্ফীতির তুলনায় কিছুটা দ্রুততর গতিতে এখানে খ চিত্রে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। দাম যখন OP1 তখন চাহিদার পরিমাণ আছে D1, আর এসে হচ্ছে যোগান রেখা, যোগান স্থির থেকে তুলনায় দ্রুততার হারে ডেল্টা পি, অর্থাৎ এখানে ডেল্টা পি বেড়েছে একটুখানি বেশি, অর্থাৎ ডেল্টা P1 গ্রেটার দেন, এখানে ডেল্টা P1 লিখি, ডেল্টা P1 লেস দেন ডেল্টা P2, অর্থাৎ দামের স্তর বৃদ্ধি পেলে তাকে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি বলে। সাধারণত এরূপ দাম স্তর বৃদ্ধির হার 8% থেকে 10% হতে পারে, অর্থাৎ 8% থেকে 10% এই ধরনের পদসঞ্চারী মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে। এবার গ নম্বর চিত্রে উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ধাবমান মুদ্রাস্ফীতির বর্ণনা। এখানে P1, P2, P3 তিনটি দাম স্তর এবং চাহিদা রেখা, যোগান রেখা হচ্ছে SS, আর চাহিদা রেখা D1, D2, D3। দাম যখন OP1 তখন ছিল চিত্রে দ্রব্যমূল্য দাম স্তর যদি দৌড়ে চলে এবং কমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাকে আমরা ধাবমান মুদ্রাস্ফীতি বলতে পারি বা বলা হয়। অর্থাৎ এখানে প্রাথমিক দাম স্তর ছিল OP1, তখন চাহিদা ছিল D1 এই বিন্দুতে, তারপর আবার দ্রব্যের মূল্য বাড়লো, বেড়ে OP2 হয়েছে, তখন চাহিদা বৃদ্ধি পেয়ে হলো এখানে D2তে চাহিদা, আবার যখন দাম আবার বৃদ্ধি পেলো OP3, তখন চাহিদা রেখা D3। এভাবে দেখা যায় যে ক্রমাগতভাবে দ্রুত গতিতে যদি দাম স্তর বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখা যাচ্ছে এখানে, তাহলে তাকে বলা হয় ধাবমান মুদ্রাস্ফীতি। এক্ষেত্রে দেখা যায় যে চিত্র অনুযায়ী ডেল্টা P2 তুলনায় লেস দেন ডেল্টা P3, অর্থাৎ এইটাকে বলা হয় ডেল্টা P2, অর্থাৎ এখানে ডেল্টা P2 লেস দেন, এখানে উপরে লিখি ডেল্টা P1 লেস দেন, ডেল্টা P2 লেস দেন ডেল্টা P3 লেস দেন ডেল্টা P1, অর্থাৎ এই নিচেরটা হলো ডেল্টা P1, এভাবে এই ধরনের মুদ্রাস্ফীতি সাধারণত 50% থেকে 70% পর্যন্ত হতে পারে। অর্থাৎ এটা এই ধাবমান মুদ্রাস্ফীতি 50% থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যেমন গত বছর পেঁয়াজের মূল্য বেড়েছিল 50 থেকে 100 টাকা, তখন ওটা তাহলে কি দ্বিগুণ বেড়েছে, মানে 50% বেড়েছিল। আবার 240 হয়েছিল, তখন দ্বিগুণই বেড়েছিল। তাহলে এই ধাবমান মুদ্রাস্ফীতি আমরা পেঁয়াজের বেলায় দেখতে পেয়েছি। এবার ঘ নাম্বার চিত্রে বর্ণনা। এখানে দেখা যাচ্ছে যে প্রথম ছিল দ্রব্যের মূল্য OP1, তখন চাহিদা রেখা ছিল আমাদের D1, চাহিদা রেখা D1 ছিল, তখন এক লাফে OP1 থেকে OP2তে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য এভাবে অস্বাভাবিক দ্রুত গতিতে বৃদ্ধি পায়। যেমন এখানে P1 থেকে P2, ধরো এখানে আমাদের পেঁয়াজের দাম ছিল প্রথম 50 টাকা কেজি, তারপর হয়েছে 240 গত বছর, তাহলে অনেক বেশি বাড়লো। কত বাড়লো? 5 আটা 40, দ্বিগুণের চেয়ে অনেক বেশি বেড়েছে। তাহলে বা 60 যদি ধরি, এখানে 4 6 24, 4 গুণ বেড়েছে। 60 টাকা প্রথম 60 টাকা ছিল, ওই OP1 সমান 60 ধরি যদি পেঁয়াজের মূল্য 2019 সালে ছিল আমাদের পেঁয়াজের মূল্য 60 টাকা ছিল বাজারে, পরে এক লাফে আস্তে আস্তে দেখলাম যে আমরা 240-এ চলে গেল। তাহলে এটা হলো উলফন মুদ্রাস্ফীতি। অর্থাৎ যদি অস্বাভাবিক দ্রুত গতিতে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, সেটাকে বলা হয় উলফন মুদ্রাস্ফীতি। দাম স্তর বৃদ্ধির এই হার কখনো 50% থেকে 70% বা 50% থেকে 120%ও হতে পারে। এই উলফন মুদ্রাস্ফীতি 50% থেকে 120%ও হতে পারে। আবার 250 এরূপও হতে পারে, 250ও বৃদ্ধির হার হতে পারে এই ধরনের উলফন মুদ্রাস্ফীতির বেলায়। তাহলে আমরা এই ঘটিতে দেখতে পাচ্ছি দাম স্তর P1 থেকে P2তে বৃদ্ধি পেয়েছে খুব দ্রুত গতিতে, অর্থাৎ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত শতাব্দীর দ্বিতীয় দশকের দিকে ইউরোপে এ ধরনের মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। ইউরোপে তারপর প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি।
প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি, যখন জনগণ পূর্বেই ভবিষ্যতে দামস্তর বৃদ্ধি বা মুদ্রাস্ফীতির হার সম্পর্কে অনুমান করতে পারে তাকে বলা হয় প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি। যেমন আমাদের দেশে বর্তমানে বন্যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আবার করোনা ভাইরাসের জন্য বিভিন্ন সারা বিশ্বেই উৎপাদন ব্যাহত হচ্ছে দেখতে পাচ্ছি, আমদানিরা সবই ঘাটতি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আগে থেকে আমরা অনুমান করতে পারছি যে ভবিষ্যতে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। এই ধরনের এইসব যে অনুমান, অর্থাৎ আগে থেকে যে অনুমান করতে পারা যায় সেই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হয় প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি। আজকে বলবো আর এখন আলোচনা করবো 7.3 মুদ্রাস্ফীতির পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট অফ ইনফ্লেশন। মুদ্রাস্ফীতির পরিমাণটা আমরা কীভাবে পরিমাপ করবো, কতটুকু মুদ্রাস্ফীতি সেটা সম্পর্কে জানবো। মুদ্রাস্ফীতি পরিমাপের কয়েকটি পদ্ধতি রয়েছে। তাহলে মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য সূচক সংখ্যার গঠন পদ্ধতি সম্পর্কে আগে আমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ সূচক সংখ্যার গঠন পদ্ধতির মাধ্যমে আমরা মুদ্রাস্ফীতি নির্ণয় করতে পারবো। তাহলে সূচক সংখ্যা বা ইন্ডেক্স নাম্বার কী বা কাকে বলে? সূচক সংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহৃত। অর্থাৎ সূচক সংখ্যা হচ্ছে একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। দুটি ভিন্ন সময় বা স্থানের সাপেক্ষে কোনো অর্থনৈতিক রাশিমালার মানের গড় আপেক্ষিক হচ্ছে এখানে তুলনামূলক পরিবর্তনের শতকরা হারকে সূচক সংখ্যা বলে। এটুকু বইয়ে আন্ডারলাইন করে নিলেও দুটি ভিন্ন সময় বা স্থানের সাপেক্ষে কোনো অর্থনৈতিক রাশিমালার মানের গড় আপেক্ষিক পরিবর্তনের শতকরা হারকে সূচক সংখ্যা বলে। অথবা কোনো নির্দিষ্ট বছরের গড়পরতা মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পরতা মূল্যের তুলনায় শতাংশরূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সূচক সংখ্যা বলে। বিভিন্ন অর্থনীতিবিদ সূচক সংখ্যা সম্পর্কে, পরিসংখ্যানবিদ সূচক সংখ্যা সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছেন। অধ্যাপক ব্লেয়ারের মতে সূচক সংখ্যা হলো একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গড়। অধ্যাপক টুস্টন ও কাউডেন এর মতে সূচক সংখ্যা হলো পারস্পরিক সম্পর্কযুক্ত কতগুলো বিষয়ের পার্থক্যের ব্যবধান পরিমাপ করার কৌশল। তাহলে আমরা বিভিন্ন পরিসংখ্যানবিদদের সংজ্ঞার প্রেক্ষিতে বলতে পারি সূচক সংখ্যা হলো কোনো একটি আদর্শ সময় বা অবস্থানকে ভিত্তি বছর ধরে, অর্থাৎ ভিত্তি ধরা হবে যে বছর দ্রব্যমূল্য স্বাভাবিক সেটাকে ভিত্তি বছর ধরে এ সময় বা অবস্থানের সাপেক্ষে অন্য কোনো সময়ে বা অবস্থানে কোনো অর্থনৈতিক রাশিমালা যেমন মূল্য, উৎপাদিত পণ্যের পরিমাণ ইত্যাদি পরিবর্তিত অবস্থাকে শতকরায় প্রকাশ করলে যে বিশুদ্ধ সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় সূচক সংখ্যা। সূচক সংখ্যা কি জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এবার জানবো সূচক সংখ্যার গঠন পদ্ধতি বা মেথড অফ কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার। সূচক সংখ্যার গঠন পদ্ধতি হলো দুটি, একটা হলো ভিত্তি বছর নির্বাচন আর একটা হলো হিসাবি বছর নির্বাচন। ভিত্তি বছর মানে পূর্ববর্তী মানে আগের বছর, পূর্ববর্তী যে বছরের দাম স্তরের সাথে পরবর্তী মানে চলতি বছর পরবর্তী বছরের দাম স্তরের তুলনা করা হয় তাকে ভিত্তি বছর বা বেজ ইয়ার বলে। সূচক সংখ্যা প্রণয়নের প্রথম পর্যায়ে ভিত্তি বছর নির্বাচন করা হয়। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি মুক্ত একটি স্বাভাবিক বছরকে আমরা ভিত্তি বছর হিসেবে বিবেচনা করতে হয়। অর্থাৎ যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ হলে সেটাকে আমরা ভিত্তি বছর হিসেবে গণনা করতে পারবো না। সূচক সংখ্যা গঠন করতে গেলে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত যে বছরটা স্বাভাবিক যে বছর সেটাকে সেই বছরের দ্রব্যমূল্যকে ভিত্তি বছরের পর্যায়ে হিসাব ধরতে হবে। আর হিসাবি বছর বা নির্বাচন কীভাবে হবে? যে বছরের দ্রব্যমূল্য বা উৎপাদনের সঙ্গে ভিত্তি বছরের দ্রব্যমূল্যের পরিবর্তন তুলনা করা হয় তাকে হিসাবি বছর বলা হয়। এই বছরটি সাধারণত চলতি অথবা নিকট বর্তমানের কোনো বছরকে ধরতে হয়। তারপর আছে দ্রব্য নির্বাচন, অর্থাৎ সূচক সংখ্যা তৈরির জন্য সব দ্রব্য বিবেচনায় আনা যায় না। কতগুলো প্রধান প্রতিনিধিত্বমূলক দ্রব্য, অর্থাৎ যেগুলো মানুষ সাধারণত সবসময় ব্যবহার করে, যেমন এখানে অর্থাৎ নির্বাচিত দ্রব্যগুলো সমাজের অধিকাংশ লোক ভোগ করে এরূপ হওয়া প্রয়োজন। দ্রব্যের দাম নির্বাচিত দ্রব্যসমূহের পাইকারি দাম ধরতে হবে। এক্ষেত্রে ভিত্তি বছর ও আলোচ্য বছরের প্রতিনিধিত্বমূলক দ্রব্যগুলোর পাইকারি দাম সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করা হয়। দাম শতকরা হিসাবে প্রকাশ। ভিত্তি বছরের নির্বাচিত দ্রব্যগুলোর প্রত্যেকটিকে 100 এর সমান ধরে হিসাবি বছরের অনুরূপ একই দ্রব্যসমূহের দাম উল্লেখপূর্বক ভিত্তি বছরের তুলনায়
প্রত্যেকটির দাম শতকরা কত পরিবর্তন হয়েছে তা উল্লেখ করতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে গড় দাম নির্ধারণ। ভিত্তি ও হিসাবি উভয় বছরের দ্রব্যাদির দাম পৃথকভাবে হিসাব করে দ্রব্য সংখ্যা দ্বারা তাদের ভাগ করে গড় দাম নির্ণয় করা হয়। এবার একটা বইয়ের তালিকা সারণী 1 দেখো। ভিত্তি বছর ধরা হয়েছে 1996 সালকে ভিত্তি বছর হিসেবে ধরা হয়েছে। 1996 সাল ভিত্তি বছর এবং হিসাবি বছর 2006 সাল। দ্রব্য, এখানে প্রত্যেক দ্রব্যের দাম PN একক হিসেবে, যেমন চাল, গম, চিনি, আলু এগুলো ধরা হয়েছে স্বাভাবিক দ্রব্য, যেগুলো বেশিরভাগ লোক ভোগ করে। আর হিসাবি বছরের দ্রব্যের দাম P0 হিসেবে ও একক হিসেবে ধরা হয়েছে। এখানে হিসাবি বছর দ্রব্য হলো, এখন দেখাচ্ছি, প্রতি একক চালের দাম যখন 200 টাকা, মন প্রতি 200 টাকা, তখন শতকরা হার আমরা কীভাবে সূত্র হচ্ছে PN/P0 × 100, অর্থাৎ শতকরা বের করতে গেলে PN হচ্ছে আমাদের ভিত্তি বছর, P0 হচ্ছে হিসাবি বছর, অর্থাৎ হিসাবি বছরকে ভিত্তি বছরকে হিসাবি বছর দিয়ে ভাগ করতে হবে, ভাগ আর গুণ 100 শতকরা হার, অর্থাৎ শতকরা কত পরিবর্তন হলো সেটা বের করতে হলে। এখন চালের দাম আমরা 200 টাকা মন প্রতি ধরেছি, তাহলে আমাদের চালের দাম 200 যদি হয়, P0 কত 200, আর PN এখানে দুইটাই P0, হ্যাঁ দুটো P0/P0, অর্থাৎ P0/P0 ভাগ হবে 200, এখানে 100, তাহলে এখানে 200/200, অর্থাৎ P0 এর মান আমাদের 200, চালের দাম মন প্রতি 200 দিয়ে ভাগ গুণ 100, তাহলে কত হয় শতকরা 100, তাহলে 100 হিসেবে ধরা হলো না, প্রতিটি দ্রব্যের মূল্যকে বলা হয়েছিল যে 100 হিসেবে ধরতে হবে। তারপর গম 175 টাকা মন প্রতি, তাহলে এখানে আমরা P0/P0 ভাগ শতকরা বের করার নিয়ম, তাহলে কত হবে 175 ভাগ 175 গুণ 100, তাহলে আমরা এখানে 100 টাকা পেলাম। হিসাবি বছর প্রতি দ্রব্যের মূল্য 100 হিসেবে ধরা হলো নিয়ম অনুযায়ী। চিনির মূল্য 700 টাকা প্রতি মন, তাহলে 700/700 P0/P0 ভাগ সূত্রে এখানে দাম প্রতি দাম আমরা P0 ধরেছি গুণ 100 হলো। আবার আলুর মূল্য 125 টাকা প্রতি মন, দাম যেহেতু আমরা একক ধরেছি P0, তাহলে P0/P0 গুণ হবে 100, অর্থাৎ 100, এখানে আমাদের শতকরা বের করার নিয়ম, তাহলে 125/125 গুণ 100, এখানে 100 হয়। এবার ভিত্তি হিসাবি বছরে, অর্থাৎ 2006 সালকে হিসাবি বছর ধরা হয়েছে। দ্রব্যের দাম, এখানে চিনির দাম প্রতি একক বৃদ্ধি কত, PN কত প্রতি মন 500 টাকা, অর্থাৎ 200 ছিল, এখানে 500 টাকা ধরা হয়েছে, তাহলে 500 এখানে এটা শতকরা বের করার নিয়ম একটু PN/P0, তাহলে PN কত আমাদের 500 আর P0 কত 200 টাকা, অর্থাৎ হিসাব ভিত্তি বছরে চিনির চালের দামটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা হিসাবি বছরের চালের এক মূল্য বের করতে হলে 100 টাকা বা শতকরা বের করতে কী করতে হবে, PN/P0, অর্থাৎ হিসাবি বছরকে ভিত্তি বছরের দামটা দিয়ে ভাগ করতে হবে। এখানে হিসাবি বছরের দাম আছে 500 টাকা চালের দাম প্রতি মন, আর ভিত্তি বছরে ছিল 200 টাকা, তাহলে PN এর মান কত, আমরা 500 পেলাম, P0 এর মান 200, অর্থাৎ 500/200 গুণ 100 ভাগ করলে হয় 250 টাকা হয়। এখন কীভাবে হয় 250, সেটা আবার ভাগ করে দেখাতে হবে। আচ্ছা একটা দেখাই, তোমরা তো আবার না দেখালে বুঝো না। এই সূত্রটা আগে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। PN/P0 গুণ 100, তাহলে এখানে এইটা হলো আমাদের ভাগ। বাংলায় মিক্স হয়ে গেল না, আচ্ছা বাংলায় লিখে দিই এটাকে। তাহলে দেখো এখানে 0 কাটা যায়, তাহলে প্রতি জীবনে 50 আর 0 250 টাকা মূল্য, এভাবে বের করে, এভাবে প্রত্যেকটা বের করতে হবে আমাদের। তারপর দেখো এখানে গমের মূল্য বের করবো কীভাবে, গমের মূল্য হিসাবি বছরে 350 টাকা প্রতি মন, তাহলে PN/P0 ওই একই সূত্র অনুযায়ী আমাদের উপরে হবে PN এর মান, গমেরটা হবে PN এর মান কত 350, আর P0 এর মান কত 175, অর্থাৎ হিসাবি বছরে গমের মূল্য ছিল 175 টাকা ভাগ 175, ওই একইভাবে কাটাকাটি করে 100, এখানে হবে 200 টাকা হবে গমের মূল্য। 5 দুগুণ 10, 2বার যায় না, 5 দুগুণে 10, 2 দিয়ে যায় না, 2বার যায় তাই না, 200 দেখি তো 75, এখানে 175, আর 2 দিয়ে গুণ করলে কত হবে 0, 7 দুগুণে 14, 14 একে 15, 5 2 একে 2 একে, হ্যাঁ 350, 2বার যায় না, 2বার যায় না, 2 যায়, 2 হলে 200 হয়। কাটাকাটি হয়েছে তো আবার দেখাই, 350 আর 175 গুণ 100,
এখানে 2 দিয়ে ভাগ যায়, 2 আর 100 দিয়ে গুণ করলে 200 টাকা হলো গমের হিসাবি বছরে গমের দাম। এই দুইটা দেখেছি, আশা করি আর দেখাতে হবে না, বুঝবে বাকিগুলো। এখন চিনির মূল্য হিসাবি বছরে চিনির মূল্য কত, PN/P0 গুণ 100। এখানে চিনির মূল্য PN এর মান কত আছে আমাদের 1000 টাকা, অর্থাৎ 300 টাকা বেশি বেড়েছে। 1000 ভাগ হবে ভিত্তি বছরে চিনির মূল্য 700 টাকা, 700 গুণ 100 কত হয়, 142 টাকা 85 পয়সা হয়। তারপর আসো আলুর মূল্য। আলু ভিত্তি বছরে আলুর মূল্য হলো 200 টাকা প্রতি মন, হিসাবি বছরে 200 টাকা আলুর মন। আর এখন ভিত্তি বছরে ছিল 125 টাকা। তাহলে আমাদের সূত্রটা কি বের করার নিয়ম, PN/P0 × 100। তাহলে এই সূত্র কিন্তু মুখস্থ করতে হবে, তাহলে পরীক্ষা হলে পারবে না। PN/P0 × 100, PN এর মান কত 200 টাকা, আর P0 এর মান কত 125 ভাগ গুণ 100, 160 টাকা। এখন গড় মূল্য, অর্থাৎ এখানে কয়টা দ্রব্য, চাল, গম, চিনি, আলু, 4টা দ্রব্য, 1 2 3 4, 4টার যোগফল কত হলো 100, 200, 300, 400 টাকা। এখানে 400 টাকা। তাহলে গড় মূল্য বের করতে হলে আমরা জানি মোট যোগফলকে মোট দ্রব্যের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। আমাদের যোগফল হলো 400 টাকা, যেহেতু প্রত্যেকটাকে 100 করে ধরা হয়েছে। আর এখানে 4টা দ্রব্য যেহেতু 4 দিয়ে ভাগ করলে 4 100, 400, 100 টাকা হলো আমাদের গড় মূল্য আর ভিত্তি বছরের। এবার হিসাবি বছরের গড় মূল্য সে একইভাবে 4টা দ্রব্য যোগফল কত হলো 250, 200 যোগ 450, আর এখানে 142 টাকা 85 পয়সা, 160 যোগ করলে 752 টাকা 85 পয়সা। এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, আর হাতে থাকে 3, ভাগ করে দেখাই, তোমাদের তো না দেখালে পারো না। 52 টাকা 85 পয়সা। 4 একে 4, এখানে থাকে বিয়োগফল 3, 5 4 7 28, 4 8 32, 8 বার যায় 3 2, 4 8 32। এখানে 10 মিনিট ঘুরে এখানে গেলো 8 নামালাম, 4 দুগুণে 8, 5 নামালে 4 একে 4, 1 10 এখানে, অর্থাৎ আর দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের 188 টাকা বইয়ে দেখতে পাচ্ছি আমরা। আমাদের ভিত্তি বছর হিসাবি বছরের গড় মূল্য পেলাম 188 টাকা 21 পয়সা, আর ভিত্তি বছরে পেয়েছি আমরা 100 টাকা। তাহলে কত টাকা বিয়োগ করলে বাড়লো কত আমরা দেখতে পাচ্ছি, হিসাবি বছরের গড় মূল্য বেড়েছে 188 বিয়োগ 88 টাকা 21 পয়সা বেড়েছে। অর্থাৎ বিয়োগ করলে দেখা যায়, বইয়ের মধ্যে বিয়োগ দেখানো আছে, আর দেখানোর দরকার নেই। দেখো এখানে, অর্থাৎ 1996 সালে মূল্যসূচক সংখ্যা 100 অনুপাত 2016 সালের ওই সংখ্যা হলো 188.21 টাকা। অর্থাৎ কত বেড়েছে, 188.21 বিয়োগ 100, অর্থাৎ 88 টাকা 21 পয়সা শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা 88.21% হ্রাস পেয়েছে। অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া মানে কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাহলে ভুলে দিচ্ছে, 16 সালই হবে মনে হয় না, কিন্তু একটু ভুল আছে। এখানে 1996 সাল লিখেছে, আর এখানে 2006 সাল, মানে সারণীর মধ্যে বা টেবিলের মধ্যে, কিন্তু নিচে আছে দেখো ওই 1996 সালে মূল্যসূচক সংখ্যা থেকে 100 টাকা, এবং 2016 সাল, 16 হবে, এখানে 6 হবে, 2006 সাল হবে, শুধু ঠিক করে নাও। 6 সালে এই সংখ্যা হলো 188.21। থ্যাঙ্কস অল, আজকে এখানেই সমাপ্ত।